প্রথম ক্যানবন্দি রসগোল্লা বাইরে কত সালে গেছিল? নবীন দাস তো আমাদের রূপ। প্রথম কত সালে কেসি দাস কলকাতার বাইরে গেল? যে ঢুকলো সঙ্গে সঙ্গে আমাদের ল্যাবরেটরিতে যে প্রিলিমিনারি টেস্ট হয় সেইগুলো করে তারপর যখন দেখা যায় যে হ্যাঁ সেটা পাস করেছে। আর যারা হেলথ কনসিয়াস তারা তারা যদি বিরিয়ানি খায়, বিরিয়ানি তো আরও বেশি ফ্যাট। মিষ্টি নিয়ে যতটা কেসি দাস এর ব্র্যান্ডের প্রচার হয়েছে বা হয়, তুলনামূলকভাবে তোমাদের যে স্ন্যাক্স আইটেমগুলো আছে সেটা কি কখনো মনে হয়েছে প্রচারের থেকে একটু দূরে আছে? তারপর আমার ঠাকুরদাদাও করেছেন অমৃত কুম্ভ সন্দেশ। সেই মহাপ্রভু যখন 500 বছর আগে ওটা ইন্ট্রোডিউস করেছিলেন ছানার আইটেম, উড়িষ্যা কিন্তু হাল ছাড়েনি। সেই আমাদের পেছনে কেস কাবারি অনেক কিছু করে গেছেন। মিষ্টিতে চিনির পরিবর্তে কি মধু ব্যবহার করা যায়? উড়িষ্যার রসগোল্লা, সেটা ব্রাউন কালার। প্রথম ক্যানবন্দি রসগোল্লা বাইরে কত সালে গেছিল? আমার যদ্দূর মনে হয় 1960s নাগাদ, 1950s কি 60s, কারণ উনি দুবার আবার অলিম্পিকেও গেছিলেন অ্যাজ টিম ম্যানেজার। একবার মেলবোর্ন অলিম্পিক্সে আর একবার বোধহয় মেলবোর্ন অলিম্পিক্সে গেছিলেন। সেটা রাইফেল শুটারও তো ছিলেন না? 1956-এ একবার। না, রাইফেল শুটার আমার বাবা ছিলেন। আচ্ছা, বাবা ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলেন রাইফেল শুটার। এশিয়ান গেমসে জাজ ছিলেন শুটিংয়ের। আমার ঠাকুরদাদা খুব ভালো সুইমিং করতেন। ওনার নিজস্ব সুইমিং ক্লাব ছিল এখানে, বাগবাজার ইউনাইটেড ক্লাব বলে করেছিলেন। আর আগে সেটা গঙ্গার ধারে কম্পিটিশান হতো, বেঁধে তেরপল খাটিয়ে। আর তখনকার দিনে সাহেব গভর্নরকে এনেছিলেন সুইমিং কম্পিটিশনে। প্রচণ্ড উনি খুব ভীষণ ডায়নামিক মানুষ ছিলেন। প্রথম কত সালে কেসি দাস কলকাতার বাইরে গেল, বাংলার বাইরে? বাংলার বাইরেও সেও চাপে পড়েই যেতে হয়েছিল, কারণ 1965-এ সব ব্যবসা যখন সরকার বন্ধ করে দিলেন কলকাতায়, তখন থেকে আমার ঠাকুরদাদা এবং আমার বড় জ্যাঠার দুজনেরই মানে চিন্তা ছিল যে কী করে আবার তো একটা কোন সরকার আসবে আবার যদি বন্ধ করে দেয়। 2 বছর বন্ধ ছিল আমাদের ব্যবসা। তখন থেকেই খোঁজাখুঁজি হচ্ছিল বাইরে, সাউথ ইন্ডিয়াতেই বেশি। আমার বড় জ্যাঠার বন্ধু ছিলেন আমাদের যে প্রেসিডেন্ট ছিলেন রাধাকৃষ্ণন, ওনার নাতি আমার বড় জ্যাঠার ছিলেন, ক্লাসমেট ছিলেন। ওনারা থাকলেন হায়দ্রাবাদে। তা হায়দ্রাবাদেও দেখি প্রথম কথাবার্তা চালু হয়েছিল। এইদিকে আমার ঠাকুরদাদা আবার যেহেতু উনি খুব সেমিনার এইসব অ্যাটেন্ড করতেন, তা মাইসোরে CFTRI এখনও আছে, সেন্ট্রাল ফুড টেকনোলজি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। তো সেইখানে উনি বছরে একবার সেমিনার হতে অ্যাটেন্ড করতে যেতেন। তা তখন তো মাইসোরে যেতে গেলে, এখনও মাইসোরে যেতে গেলে আপনার ব্যাঙ্গালোর হয়ে ফ্লাইটে করে ব্যাঙ্গালোরে নেবে, তারপর হয় গাড়িতে বা ট্রেনে যেতে হতো। তা তাতেই উনি দেখলেন যে ব্যাঙ্গালোরে যে খুব একটা ক্লাইমেটটা ভীষণ সুন্দর। তখনকার দিনে পাখা ছিল না, কোনো বাড়িতেই পাখা ছিল না, এত ঠান্ডা। এবং মানে যারা মানুষজন বেশ ইকোনমিক্যালি খুব স্ট্রং আর কি ওই এরিয়াটা। আর একটা সবথেকে ভালো জিনিস ছিল গরুর দুধ ওখানে খুব মানে ভীষণই ভালো কোয়ালিটির। ছানার ইল্ড আরও বেশি হতো। গরুর দুধের দাম কম ছিল, এদিকে আবার ছানার ইল্ডও বেশি ছিল। মানে কলকাতার থেকে ওখানে অনেক বেশি ইকোনমিক্যাল। কেসি দাসে কি কাউ মিল্ক বেশি ইউজ করা হয় বাফেলো মিল্কতে? পুরোটাই? কোনো মিল্ক পাউডার? কোনো মিল্ক পাউডার না, পিওর কাউ মিল্ক। নো বাফেলো মিল্ক আমাদের কোনো কিছুতে। এবং আমাদের যে ঘিও ইউজ হয় সেটা কাউ ঘি, নো বাফেলো ঘি এখনও সেটা। আচ্ছা, এইখানে যে রসগোল্লা ভবনের কাছাকাছি নবীনচন্দ্র দাসের যে মিষ্টির দোকান রয়েছে, সেটার সাথে তোমাদের সমীকরণ কি? ওটা 1986-এ আমার বাবা ধীরেন্দ্রনাথ দাস, তখন ওনার নিজস্ব একটা আলাদা রেকটিফাইড স্পিরিটের ব্যবসা ছিল। এবং সেখান থেকে ওনার মনে হলো যে এরকম, তখন তো কেসি দাসেরই নাম বেশি, নবীন দাসের দোকান 1965-এ বন্ধ। এবার নবীন দাস তো আমাদের রুট, সেই রুট যাতে বেঁচে থাকে, সেই নামটা যেন মানুষ মনে রাখে, সেইটার জন্যই বাবা করলেন ওই দোকানটা ওই নাম দিয়ে।
কিন্তু মিষ্টি যা যেত সব এখান থেকে, এখনো তাই আমাদের এই ফ্যাক্টরি থেকেই যায়। ম্যানেজমেন্ট কি তোমাদের? আমাদেরই। দাদা, আমাদের তো প্রশ্নপত্র আরও এগিয়ে যাবে, আমরা কথা বলবো, আড্ডা দেব। তারই মাঝে একটু বলছি, একটা চ্যানেল চালাতে গেলে পৃষ্ঠপোষকতার প্রয়োজন পড়ে। তা আমার এই চ্যানেলে কিছু পৃষ্ঠপোষক আছেন, বন্ধু আছেন। তাদের মধ্যে এক বন্ধু এই সময় তরুণ ফ্যাশন ডিজাইনার, আইসিসিআর থেকে বেস্ট ফ্যাশন ডিজাইনার হিসাবে এবছরে মনোনীত হয়েছেন। তা উনি তোমার জন্য একটি উপহার পাঠিয়েছেন। ওনার নাম হলো প্রমিত মুখার্জি। আমি খুব ভালো করেই চিনি। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা দাদা, এই আমার চ্যানেলের একজন পৃষ্ঠপোষক, আরেক বন্ধু অনিল ছাপারিয়া, ওনার স্টোর রয়েছে মেট্রো শপিং সেন্টার, হীরামতি ইলেকট্রন। উনি তোমার জন্য এই গিফট পাঠিয়েছেন। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আগে তো মিষ্টি শালপাতায় দেওয়া হতো, পরবর্তী সময় বাক্সে মিষ্টি দেওয়া হয়। এটা কি কৃষ্ণচন্দ্র দাসের সময় থেকেই শুরু হয়েছিল? না, এটা আমি যে বলছিলাম, আমার ঠাকুরদাদা যখন 1935-এ ধর্মতলার মোড়ে দোকান করেন, সেইখান থেকে উনি ওই যেহেতু একটা ওয়েস্টার্ন অ্যাটমসফিয়ার দোকানের, আর সামনেই সব নাম করা কেকের দোকান ছিল, তো ফারপো, তা সেই কনসেপ্ট নিয়েই কেক বক্স, তাতে মিষ্টি দেওয়া শুরু হলো। মিষ্টি নিয়ে যতটা কেসি দাস এর ব্র্যান্ডের প্রচার হয়েছে বা হয়, তুলনামূলকভাবে তোমাদের যে স্ন্যাক্স আইটেমগুলো আছে, সেটা কি কখনো মনে হয়েছে প্রচারের থেকে একটু দূরে আছে? সেটা কেন? এটা একটু খুব একটা ভুল কথা নয়। আসলে আমাদের রসগোল্লার পপুলারিটি এত বেশি যে অন্য আমাদের যে এত ভ্যারাইটি অফ মিষ্টি আছে, প্রায় 150-200 রকম আইটেম, ঘুরে ফিরে হয়, রেগুলারলি হয়তো হয় না। কিছু সিজনাল মিষ্টিও আছে। এবার তার সঙ্গে প্রায় একটা হিউজ রেঞ্জ অফ স্ন্যাক্স আছে মিষ্টি, যেমন কড়াইশুঁটির কচুরি, রাধাবল্লভী, হিঙের কচুরি, খাস্তা কচুরি, ছানার চপ, ছানা ক্যাপসিকাম চপ, ভেজিটেবল চপ, এরম জাতীয় আরও অনেক কিছু, সয়া রোল। এবার সেইটা যেহেতু আমাদের ধর্মতলার দোকানে একটু অফিস পাড়া, সবাই কিন্তু এই যারা ভেজিটেরিয়ান লাঞ্চ করেন, তারা কিন্তু এইসব দিয়েই করেন, লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, আলুর দম দিয়ে। সেইগুলো যে কোনো কারণেই হোক অতটা লোকের নজরে আসে না। আমরা যদিও প্রমোট করি আমাদের ডিজিটাল মার্কেটিং, যে এক্সপোর্টও তো হয় স্ন্যাক্স আইটেম। না, স্ন্যাক্স আইটেম এক্সপোর্ট কিছু করা যায় না, কেন ওগুলো ফ্রেশ, একদম ফ্রেশ ভেজে ওখানে আমরা সেল করি আর কি। তাছাড়াও এই আমাদের চানাচুর, ছিঁড়ে ভাজা, আর একটা লাইট নিমকি করা হয়, মানে ওটা ফ্রাইড নয়, মানে হেলথের পক্ষে অনেক বেটার, তাই জন্য লাইট নিমকি বলা হয়। যে উপকরণগুলো ব্যবহার করা হয়, সেটা কি কোনো রকম তোমাদের ল্যাবরেটরিতে তৈরি হওয়ার আগে টেস্টিং হয় কি? অবশ্যই, একদম। সে দুধ থেকে শুরু, দুধ যে ঢুকলো সমস্যা, আমাদের ল্যাবরেটরিতে যে প্রিলিমিনারি টেস্ট হয়, সেইগুলো করে তারপর যখন দেখা যায় যে হ্যাঁ সেটা পাস করেছে, ফ্যাট টেস্ট হোক, তারপরে অ্যাসিডিটি, ফ্যাট থেকে SNF দেখলে বোঝা যায় যে ছানার ইল্ডও কত হবে, এবং আলটিমেটলি ছানার ইল্ডটা দেখা হয় যে কতটা ছানা পাওয়া গেল, তার ছানার কোয়ালিটি, টেক্সচার। তাতে দুধে কিছু মিশিয়ে আমাদের এখানে পাঠিয়ে খুব একটা লাভ হবে না, রিজেক্ট হয়ে যাবে। মিষ্টিতে চিনির পরিবর্তে কি মধু ব্যবহার করা যায়? অনেকেই চেষ্টা করেছেন, কিন্তু মধুর একটা ওই টক ভাব আছে না কোথাও, মানে মিষ্টিতে দিলে যেমন মিষ্টত্বর সঙ্গে একটা টক ভাব আছে, সেইটা ঠিক যেন মিষ্টির সঙ্গে যায় না। তাই জন্যে আবার সত্যি কথা বলতে এখন অরিজিনাল মধু বাজারে পাওয়া মুশকিল। অনেকেই মধু, আমি ব্র্যান্ডেড কিছু কোম্পানি আছে, আমি নাম বলছি না, তাদের টেস্ট করে দেখা গেছে মধু বলে বিক্রি করছে, কিন্তু তাতে চিনি দেবে, ওই হয়তো টক ভাবটা কাটাবার জন্য বানাচ্ছে। তো একদম যেটা অরিজিনাল মধু দিয়ে করলে তাতে ঠিক যেন চিনির যে টেস্টটা সেটা আসে না। আজকাল তো সবাই প্রায় হেলথ কনসিয়াস, ফলে অনেকে মিষ্টি এড়িয়ে যায়।
বিশেষ করে ইয়াং জেনারেশন মিষ্টি খেতে চায় না, তুলনায় তারা বেশি স্ন্যাক্স খেতে চায়, যাতে মিষ্টির প্রতি মানুষের আকর্ষণ বাড়ে। আর বিশেষ করে বাঙালিদের মিষ্টি তো চিরাচরি, শেষ পাতে মিষ্টি ছাড়া খাওয়া হয় না। তা সেইটার জন্য তুমি কোনো উদ্যোগ নিয়েছো মিষ্টির প্রতি মানুষের, যাতে মানুষ আকর্ষিত হয় যাতে? না, এই এই ব্যাপারটার সঙ্গেই আমি ঠিক একমত নই যে নেক্সট জেনারেশন মিষ্টি খায় না। আমাদের যতগুলো দোকান করা হয়েছে, এই রিসেন্টলি অ্যাক্সিস মলে হয়েছে বা ধর্মতলার দোকানেও গেলে বোঝাই যাবে যে অনেক মানে ইয়াং জেনারেশন প্রচুর মিষ্টি খাচ্ছে। আমি একদম এটা মানি না। কিছু শ্রেণী আছে তারা তো এমনি ডায়েট কন্ট্রোল করে, তারা শুধু মিষ্টি কেন, এমনি অন্যান্য খাবার দাবারও কম খায়। তারা ভাবে বিরিয়ানি খাবো, রোল খাবো, এইসব ফাস্ট ফুড যেটা। না, সেটা তো হচ্ছে টেস্টের ব্যাপার, যে মিষ্টি থেকে আমার বিরিয়ানি। কিন্তু আমার সেটা আমি আবার বলছি যে এটা কিন্তু একটা পুরো ক্লাস আছে যারা স্ন্যাক্স নোনতাই পছন্দ করে, তাদের মিষ্টি খেতে ভালোই লাগে না। সেটা মিষ্টি কেন, সে চকলেটও খাবে না। শুধুই মিষ্টির নামেই দোষ আসছে, সে চকলেটও খাবে না। আর যারা হেলথ কনসিয়াস তারা যদি বিরিয়ানি খায়, বিরিয়ানি তো আরও বেশি ফ্যাট। আর যদি বলা হয় যে মানে ভদ্রমহিলারা যারা আরও বেশি হেলথ কনসিয়াস, ওনারা কিন্তু যখন বিরিয়ানি খান, আমি অনেক জায়গায় বলেছি, তাতে আলু কেন নেই সেটা আগে প্রথম জিজ্ঞেস করেন। কিন্তু নাই, আলুতে কিন্তু চিনির থেকেও গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, 93, যেখানে চিনিতে 74 এরকম হবে গ্লাইসেমিক ইন্ডেক্স। তা সেখানে আলু তো আরও বেশি ক্ষতিকারক চিনির থেকে। তাই মানে যার যেটা খেতে মানে পছন্দ করে সেটা কিন্তু খাবে, সে চিনি দিয়েই মিষ্টি হোক বা যার বিরিয়ানিতে আলু হোক, বা যে মাটন খেতে ভালোবাসে সে সেটাই খাবে, চিকেন খেতে। হ্যাঁ, ডাক্তাররা যদি রেস্ট্রিক্ট করে দেয় সেটা ডিফারেন্ট। হেলথ, আজ হার্টের প্রবলেম হয়েছে কারোর, বা কারোর ওবিসিটির প্রবলেম আছে, তাদের যদি বারণ করে দেয়, বা ডায়াবেটিস আছে, সেটা আলাদা কথা। কিন্তু এই জেনারেল যে নেক্সট জেনারেশন মিষ্টি খাচ্ছে না, এটা কিন্তু আমি একদমই মানি না। মাঝে বেশ কয়েক বছর আগে রসগোল্লা কে কেন্দ্র করে বাংলা এবং উড়িষ্যার মধ্যে একটা তর্ক, মানে জোরালো বিতর্ক শুরু হয়েছিল, এবং তারপরে রসগোল্লার উপর জিআই বসানো হয়, তকমা দেওয়া হয়, এবং সেটা তোমার উদ্যোগে। তা রসগোল্লার উপর যখন জিআই তকমা হলো, রসমালাইয়ের ক্ষেত্রে নয় কেন? কারণ রসমালাইও তো তোমাদেরই প্রোডাক্ট। রসমালাই রিসেন্টলি অ্যাপ্লাই করা হয়েছে। আচ্ছা, রিসেন্টলি রসমালাই অ্যাপ্লাই করা হয়েছে। তো আমাদের সত্যি কথা বলতে, আমাদের জিআই মানে তো একটা পেটেন্ট, বেসিক্যালি জিআই তো পেটেন্ট। তাহলে সত্যি কথা বলতে আমাদের তো কোনো মিষ্টিরই পেটেন্ট আমরা প্রথম থেকে নিই। তাহলে তো রসগোল্লারও পেটেন্ট নিতে পারতেন নবীনচন্দ্র দাস। উনি তো ডেকে ডেকে অন্যান্য মিষ্টির দোকানদারদের শিখিয়েছিলেন যাতে ওনার করা রসগোল্লাটা আরও বেশি বিক্রি হয়, ওনারই প্রচার হয়। সেটা অ্যাকচুয়ালি তাই হয়েছিল, কারণ ওনার তো অত সামর্থ্য ছিল না যে অ্যাডভার্টিজমেন্ট খরচা করা। তখনকার দিনে এত আজকালকার মতন এই ডিজিটাল মার্কেটিংও ছিল না, আর সেইভাবে অ্যাডভার্টিজমেন্টের কোনো স্কোপ ছিল না। আর থাকলেও সেটা হয়তো তখনকার দিনে মানে অ্যাফোর্ড করার মতন ওনার ক্ষমতা ছিল না। তাই জন্য ওনার মনে হয়েছিল যদি এই জিনিসটা চতুর্দিকে বিক্রি হয় আমারই করা, যেমন জল ভরা সন্দেশ। আজ মোটামুটি সব দোকানে জল ভরা সন্দেশ পাওয়া যাচ্ছে, কিন্তু ওটা চন্দননগরের সূর্য কুমার মোদকের করা। সেরকমই রসগোল্লা যে যখনই সব জায়গায় পাওয়া যাচ্ছে, সবাই নবীন দাসের কথাটাই মনে রাখেন, সেটাই সাকসেসফুল হয়েছে। তাই সেরকমই জিআই হচ্ছে মানে পেটেন্ট নেওয়া। তো উনি কোনো পেটেন্ট নিতে চায়নি। আমরা কোনো প্রচুর মিষ্টি হয়েছে। তারপর আমার ঠাকুরদাদাও করেছেন 1988 সাল নাগাদ অমৃতকুম্ভ সন্দেশ। সেই অমৃতকুম্ভ সন্দেশের দেখা দেখি অনেক দোকান আজকাল এখন ঘট সন্দেশ বলে বা অনেক কিছু বিক্রি করে, কেউ অমৃত কলস বলে। কিন্তু আমাদের যেটা অমৃতকুম্ভ সেটা হয় না, সেটা মাথায় একটা ঢাকনা আছে, সেটা খুললে ভেতরে ছানার পায়েসে দেওয়া, আলাদা করে খাওয়া যায় ওটা। তো যাই হোক, তো সেইটারও আমরা তো পেটেন্ট নিই। তো এবার এইরকম পেটেন্ট নেওয়ার আমাদের কোনোদিনই কোনো ইচ্ছে ছিল না। উড়িষ্যাই প্রথম শুরু করে যে রসগোল্লা, বাংলা নয় উড়িষ্যাতেই প্রথম হয়েছে। এটা প্রায় 2006 সাল থেকেই
এই তর্ক বিতর্ক চলতো, তখন অর্কুট, যেমন আজ ফেসবুক আছে, তখন অর্কুট বলে একটা হ্যাঁ হ্যাঁ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছিল, সেইখানে তখন আমি সিঙ্গেল হ্যান্ডেডলি, আমাকে একজন বলেছিল যে দেখো এরকম হচ্ছে, সব উড়িষ্যার লোকেরা লিখছে, দাবি করছে রসগোল্লা তাদের। তা আমি তখন সিঙ্গেল হ্যান্ডেডলি তাদের সঙ্গে ওই ইলেকট্রনিক্যালি ফাইট করতাম। এই ডকুমেন্টস দেখাও, এমনি তো মুখের কথা হবে না, ডকুমেন্টস দেখাও, তাহলেই প্রমাণিত হবে। যদি তোমাদের থাকে আমরা মেনে নেবো। মুখে তুমি বলবে যে লক্ষ্মী দেবীকে খাওয়ানো হয়েছিল রসগোল্লা, সেই জন্য আমাদের আবিষ্কার, তা সেটা হতে পারে না। যেটা লক্ষ্মী দেবীকে খাওয়ানো হয়েছিল সেটার নাম ছিল ক্ষীর মোহানা, ওনারাই নিজেরা বলছেন। তো ক্ষীর মোহানাতে নামই হচ্ছে ক্ষীর, তাই রসগোল্লা তৈরি তো ছানায়, তাহলে ক্ষীর মোহানা নাম কেন হবে? আর ক্ষীর মোহানায় ছানা দিতেন না ওনারা, কেন ছানা তো ব্রাত্য ছিল, কোনো মন্দিরেই ছানা অ্যালাউড ছিল না, যেহেতু দুধ কাটিয়ে ছানা হতো, দ্যাট ওয়াজ কনসিডার্ড অ্যাজ সিন। হ্যাঁ, ওটা পাপ আর কি, ছানা ফেলে দেওয়া হতো আগেকার কালে। বাংলায় যে বেঙ্গল হচ্ছে প্রথম যে ছানাটাকে অন্যভাবে কি করে ব্যবহার করা যায়, ছানার অন্যান্য আইটেম খাবার, মেন কোর্সে ছানার কালিয়া বা এইসব ছানার ডালনা হোক বা ছানার অন্যান্য যে আইটেম, প্লাস ছানা দিয়ে মিষ্টি, তো পশ্চিমবঙ্গে প্রথম শুরু হয়, বা বঙ্গে আর কি, বাংলায়, সে বাংলাদেশি হোক বা পশ্চিমবঙ্গেই হোক। আর উড়িষ্যাতে তো, আর মন্দিরে তো আরোই হবে না। মন্দির এখনও কিছু মন্দির আছে যেখানে ছানা মিষ্টি অ্যালাউড নয়, তাই জন্য তো প্যাঁড়া বা লাড্ডু এইসব মন্দিরে সেখানকার প্রসাদ। রসগোল্লা বা সন্দেশ তো কোনো মন্দিরে যে প্রসাদ হয় খুব একটা দেখা যায় না। আমাদের এখানেই যেসব দক্ষিণেশ্বর মন্দির হোক বা কালীঘাটের মন্দির হোক, সেখানে তো প্যাঁড়া হোক, গুঁজিয়া হোক, এইসবই তো হচ্ছে প্রসাদ। তাহলে কী করে ছানাটা ওখানে যাবে? পুরীর জগন্নাথ মন্দির তো খাবারের ব্যাপারে এত স্ট্রিক্ট, সেখানে তো ছানা যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। ছানা যেটা ওখানে ইন্ট্রোডিউসড হয়েছে সেটা কোর্স ছানা, সেটা এই অ্যাসিডে কাটানো ছানা নয়, সেটা অ্যাসকর্বিক অ্যাসিডে কাটানো ছানা, সেটা কোর্স ছানা, যেটা মহাপ্রভু যখন 500 বছর আগে ওটা ইন্ট্রোডিউস করেছিলেন, সেইটা উনি যখন এতে যান, পুরীতে যান, পুরীর জগন্নাথ মন্দিরে, সেইখানে উনি ইন্ট্রোডিউস করেছিলেন ছানার আইটেমস। 56 ভোগে যদি আমরা কিন্তু ছানা আইটেমস পাই, সেটা কিন্তু এই ছানা নয়। আমরা যে ছানায় মিষ্টি করি তার ক্যারেক্টার আলাদা। সেই রকমই তর্ক বিতর্ক চলে, ওনারা কিছু দেখাতে পারেননি। একটা 1200 পাতার কিছু ডান্ডি রামায়ণ তার উল্লেখ করলেন, যে তার মধ্যে কোথাও লেখা আছে। তা তার মধ্যে কোথায় আছে সে উড়িয়া ভাষায় তো আমরাও জানি না পড়তে, এবং তারা দেখাতেও পারলেন না যে কোন জায়গায় লেখা আছে রসগোল্লার উল্লেখ। শুধু তো বলে দিলেই হবে না যে ওখানে উল্লেখ আছে। তো যাই হোক, সেই জন্যে আর জিআইটা আমরাই বাংলাকেই দেওয়া হলো 14ই নভেম্বর 2017-তে। এবং তার জন্য অনেক লড়াই করা হয়েছে। এখানকার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের ডক্টর মহুয়া হোম চৌধুরী, উনি নোডাল অফিসার ছিলেন, এবং উনি এবং ওনার টিম ভীষণভাবে খেটেছেন এর পেছনে, এই ডকুমেন্টস জোগাড় করা এবং কী করে তথ্য প্রমাণ দেওয়া যায়। মানে আমাদের থেকেই সব নিয়েছিলেন, ডিটেলস নিয়ে সব করেছিলেন, করে আলটিমেটলি প্রায় 2 বছর সেই তর্ক বিতর্ক চলে। আমি তখন বম্বেতে ছিলাম 2015 জুনে, যে প্রথম আমি খবর পাই যে এখানে উড়িষ্যা নাকি জিআইয়ের জন্য অ্যাপ্লিকেশান করছে, উড়িষ্যা গভর্নমেন্ট। তখনই আমি সেই যে সংবাদপত্রের যে জার্নালিস্ট আমায় ফোন করে জানালেন, তাকে বলেছিলাম যে আমার খুব একটা এই নিয়ে মানে ভয়ের কিছু নেই, কারণ আমাদের কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে, ডকুমেন্টস আছে। এবং তখন শ্রীমতী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, আমি এটাও বলেছিলাম যদি ওনার কাছে আমরা যাই, আমার বিশ্বাস যে উনি নিশ্চয়ই এটা আমাদের সাহায্য করবেন। তো ওই লেখাটা যখন বেরিয়েছে যেদিন, জুলাই মাসের প্রথম দিকে 2015, তখনই আমাদের ওই অফিসে
ফোন আসে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে যে এরকম আপনাদের কাছে যা ডকুমেন্টস আছে যদি দেন গভর্নমেন্টই অ্যাপ্লাই করবে, আপনাদের কোনো রকম কোনো হেডেক নিতে হবে না, শুধু আপনাদের যা তথ্য আছে আর যা যা মানে আপনাদের তরফ থেকে যা যা আমাদের হেল্প দরকার সেগুলো যদি দয়া করে আপনারা দেন নিশ্চয়ই আমরা দেবো, কোনো ব্যাপার না। তারপর প্রচুর মিটিং হয়েছে। আমি বম্বে থেকে তখন ফিরেও আসি, আমার ট্রিটমেন্ট চলছিল। ফিরে এসেও তাদের সঙ্গে আমি চেন্নাই থেকে টিম আসে ওদের আইপি অথরিটির, তাদের সঙ্গে আমরা একবার বসে অনেক বাঘ বিতণ্ডা হয় এবং মানে তা বাঘ বিতণ্ডা বলতে মানে তাদের বোঝানোর চেষ্টা হয়, তাদের যা সব কোয়েরিজ ছিল মানে ভ্যালিড সব কোয়েরিজ সেগুলো বোঝানো হয় এবং সেইগুলোকে আবার নতুন করে অ্যাপ্লাই করা হয়, করে আলটিমেটলি 2017-তে আমরা জিআই পাই। এবার উড়িষ্যা কিন্তু হাল ছাড়েনি, সেই আমাদের পেছনে কেস কাবারি অনেক কিছু করে গেছেন, কিছুতেই তারা মানছেন না এবং ওনাদের এটা একটা পলিটিক্যাল ইস্যু হয়ে গেল এমন জায়গায়, মানে আমাদের জিআই পাওয়ার পর একটা পলিটিক্যাল ইস্যু। আমরা যেহেতু আমাদের গভর্নমেন্ট যে ছিল তার সেন্ট্রালের সঙ্গে অ্যালাইন তখন নয় এবং ওনাদের যে গভর্নমেন্ট সেই সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে অ্যালাইন, পার্লামেন্টে পর্যন্ত এই নিয়ে তর্ক বিতর্ক চলে। তাতে আলটিমেটলি যতদূর আমি জানি ওনাদের সান্ত্বনা দেওয়ার জন্যে, সন্তুষ্ট করার জন্য 2019-এ উড়িষ্যারা রসগোল্লা বলে ওনাদের রসগোল্লা, সেটা ব্রাউন কালার খয়েরি রঙের। আমরা রসগোল্লা মানে যেটা জানি সাদা ধবধবে হবে, নরম তুলতুলে হবে স্পঞ্জের মতো, সেটা ব্রাউন কালারের রসগোল্লা, সেইটাকে ওনারা স্বীকৃতি দিয়েছেন। কিন্তু অ্যাকচুয়াল যে রসগোল্লা নবীন দাসের সৃষ্টি, যেটা জিআইও পেয়েছে নবীন দাসের নাম দিয়েই, এবং যেটা সারা পৃথিবী এক কথায় রসগোল্লা বলতে যাকে চেনে, সেটা কিন্তু এই বাংলা রসগোল্লা। অবশ্যই। আর তুমি তো এইমাত্র বলে রসমালাইয়ের জন্য জিআই এর আমরা রিসেন্টলি অ্যাপ্লাই করেছি। আচ্ছা, ক্ষীরভোগ এবং রসমালাই এই দুটোর মধ্যে পার্থক্য কি? ক্ষীরভোগ না ক্ষীরমোহন? ক্ষীরমোহন। হ্যাঁ, না ক্ষীরমোহন যেটা বললুম, ক্ষীরমোহন ক্ষীর থাকে, ক্ষীর দিয়ে হয়, আর রসমালাই তো পিওর ছানার, মানে রসগোল্লাটাই দুধে ডিপ করা, সেটাই হচ্ছে রসমালাই। আর রসমালাই অবাঙালি কমিউনিটিতে খুব বেশি জনপ্রিয়, যেহেতু জাফরানের একটা ফ্লেভার আছে এবং টেস্টটার জন্যও সত্যি কথা বলতে আমারও রসমালাই সব থেকে বেশি ফেভারিট। রসমালাই একদম মুখে দিলেই মিলিয়ে যায়, একদম একটা অন্য একটা আউট অফ দ্য ওয়ার্ল্ড যাকে বলে। তুমি তো অনেক সংগঠনের সঙ্গে যুক্ত, বিশেষ করে মিষ্টি ব্যবসায়ী যে সংগঠনগুলো, তা সেখানে দাঁড়িয়ে বাংলার যে সমস্ত মিষ্টির দোকান আছে বা বাঙালির যে মিষ্টি, যে বাঙালিরা যে মিষ্টি খেতে পছন্দ করে, তা সেই বাংলার মিষ্টি এবং বাঙালির মিষ্টি দোকানকে, তার ঐতিহ্যকে রক্ষা করার জন্য বিশেষ কোনো উদ্যোগ নিয়েছো? বিশেষ করে যারা ছোট ব্যবসায়ী, ছোট মিষ্টির দোকান।